সাব্বির, সাব্বির আমার সাউন্ড কি শোনা যায় দেখো তো? প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা ও অসমতা এটা নিয়ে একটু আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবা। বাস্তব সংখ্যার কথা যদি বলি, শুরুতেই আসবে বাস্তব সংখ্যার সেটগুলোর উপসেট, স্বাভাবিক সংখ্যার সেট n কার্ভিলিনিয়ার n দিয়ে প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যার সেট z দ্বারা প্রকাশ করা হয়, মূলদ সংখ্যার সেট q দ্বারা প্রকাশ করা হয়। এই বিষয়গুলো তোমরা সবাই আগে থেকে জানো। তবু যে জায়গাগুলো তোমাদের মনে রাখতে হবে সেটা হলো স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যার সেটগুলো হলো কাউন্টেবল নাম্বার, যেগুলো দিয়ে আমরা গণনা করি, 1 2 3 4 5 ইত্যাদি। তোমরা যেটা বিশেষভাবে মনে রাখবা, স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে জিরো থাকে না। ঠিক আছে, জিরো থাকে না, 1 থেকে শুরু হবে, এটা মনে রাখবা। আর এটাকে n দিয়ে প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যার সেট যেটা, এটা হলো z দ্বারা প্রকাশ করা হবে। তো কার্ভিলিনিয়ার z বলে এটাকে। z লিখে আবার একটা টান দিতে হয় আর কি, এই যে n z q ইত্যাদি। পূর্ণ সংখ্যা সেইগুলো যেগুলো ভগ্নাংশ নয়, এই সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলি আমরা। পূর্ণ সংখ্যার সেটের মধ্যে জিরো আসবে এবং +1 +2 +3 -1 -2 -3 এগুলো সব পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সেটের পরে আসবে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সেটকে আমরা কার্ভিলিনিয়ার কিউ দিয়ে প্রকাশ করি। মূলদ সংখ্যার সেটকে স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যার সেটকে যেভাবে আমরা তালিকা আকারে লিখেছি 1 2 3 4 -1 2 3 4 ইত্যাদি, পূর্ণ সংখ্যার সেটকে এইভাবে তালিকা আকারে, লিস্ট আকারে দেওয়া যায় না। দেওয়া না যাওয়ার কারণ হলো, আমরা স্বাভাবিক সংখ্যার সেটের বেলায় জানি যে 1 এর পরের স্বাভাবিক সংখ্যাটা হলো 2 আর 2 এর পরে হলো 3। পূর্ণ সংখ্যার বেলায়ও তাই, বাট মূলদ সংখ্যার বেলায় বলা যায় না যে একটি মূলদ সংখ্যার পরের মূলদ সংখ্যাটা কত। যেমন একটি মূলদ সংখ্যা যদি তোমার হয় 4/7, এর পরের মূলদ সংখ্যাটা 5/7, এটা বলা যায় না। এর পরের মূলদ সংখ্যাটা হতে পারে তোমার 4.5/7, অর্থাৎ এখান থেকে পয়েন্ট তুলে দিলে 45/70, এটা এই দুইটার মাঝখানে আছে। ঠিক আছে, এই জন্য মূলদ সংখ্যার সেটকে দেখো 4/7 এর পরের মূলদ সংখ্যাটা 5/7 না, তার ভেতরে এটা আছে। এই দুইটা মূলদ সংখ্যার ভেতরে আরো মূলদ সংখ্যা আছে, অর্থাৎ যে কোনো দুইটা মূলদ সংখ্যার ভেতরে আরো মূলদ সংখ্যা পাওয়া যায়। আমরা বলতে পারি না যে এটার পরে এটা, এই কারণে এটাকে তালিকা আকারে লেখা যায় না। মূলদ সংখ্যার সেটকে তালিকা পদ্ধতিতে লেখা সম্ভব নয়, এই জন্য এটাকে সেট গঠনকারী পদ্ধতিতে আমরা লিখি। সেট গঠনকারী পদ্ধতি আমরা 9 10 শিখেছি। মূলদ সংখ্যার সেট হলো কিউ, কিউ এর উপাদানগুলো এক্স, যেন এক্স কে p/q আকারে প্রকাশ করা যায়। এগুলো তোমরা 9 10 পড়েছো। p/q অর্থাৎ ভগ্নাংশ আকারে, লব হর। এই pq কেমন হবে? pq এরা বলা হচ্ছে যে pq প্রত্যেকেই z এর মধ্যে থাকবে, অর্থাৎ প্রত্যেকেই হবে পূর্ণ সংখ্যা। pq প্রত্যেকেই পূর্ণ সংখ্যা হবে। এবং এখানে যে কিউ, এই কিউ জিরো হবে না। আমরা সবাই জানি যে ভগ্নাংশের হর শূন্য হয় না, এই কারণে এটা জিরো হবে না, তাহলে অনির্ণেয় বা অসংজ্ঞায়িত হয়ে যাবে।
আর পি কিউ এরা হবে সহমৌলিক, অর্থাৎ এদের গসাগু হবে এক, এদের সাধারণ উৎপাদক এক হবে। যেমন এইখানে যেটা আছে 45/70, এটার গসাগু কিন্তু এক না, এর মধ্যে সাধারণ উৎপাদক 5 আছে, এক ছাড়া অন্য উৎপাদক আছে। এগুলোকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে লিখি 9, আর এটা কত হবে 14। 9/14 এটা হলো মূলদ সংখ্যা, অর্থাৎ এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিতে হবে। পি পি এবং কিউ এমন হবে, পি কিউ এরা প্রত্যেকেই পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যার মধ্যে 0 আছে, কিন্তু নিচে যে কিউ আছে কিউ এর মান এই 0 হতে পারবে না, কিউ নট ইকুয়াল টু 0, তাহলে এটা অনির্ণয় হয়ে যাবে। আর পি কিউ যেন সহমৌলিক হয়, অর্থাৎ এরকম লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিতে হবে। 45/70 যেটা লিখেছিলাম মূলদ সংখ্যা 9/14 এইভাবে হবে আর কি, পি কিউ সহমৌলিক। এইভাবে যে সংখ্যাগুলোকে এইরকম পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি কিউ সম্পর্কে এই কন্ডিশনগুলো সিদ্ধ করে, অর্থাৎ পি কিউ প্রত্যেকেই পূর্ণ সংখ্যা হবে, কিউ 0 হবে না এবং পি কিউ সহমৌলিক হবে। এইভাবে পি কিউ আকারে যদি কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে কোনো সংখ্যাকে প্রকাশ করা যায়, তবে সেই সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলি। যেমন এখানে দেখা যাচ্ছে 1 একটি মূলদ সংখ্যা, 2 মূলদ সংখ্যা, 3 মূলদ সংখ্যা। 1 এর নিচে আমরা সবাই জানি যে 1 আছে, 1/1, এই উপরের 1 পি এর ভ্যালু, নিচের 1 কিউ এর ভ্যালু, অর্থাৎ 1 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। এখানে কিউ নট ইকুয়াল টু 0 এবং এরা সহমৌলিক, অর্থাৎ এক ছাড়া এদের কোনো সাধারণ উৎপাদক নাই। দুইটা সংখ্যাকে সহমৌলিক বলা হবে যখন এক ছাড়া এই সংখ্যা দুইটির কোনো সাধারণ উৎপাদক থাকবে না। যেমন এখানে 45 আর 70 এদের সাধারণ উৎপাদক ছিল, এক ছাড়া আরো ছিল 5, অন্য হয়তো আরো আছে। কিন্তু 9/14, এই 9 এবং 14 এর এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নাই, অর্থাৎ কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পরে এই অবস্থাটা তৈরি হবে, সাধারণ উৎপাদক হবে 1। তো যাই হোক, অনুরূপভাবে 2 এটাও একটা মূলদ সংখ্যা হবে, বিকজ 2 এর নিচেও 1 আছে। অর্থাৎ সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে প্রত্যেকটা পূর্ণ সংখ্যাই, অর্থাৎ প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা একটি মূলদ সংখ্যা। প্রত্যেকটা পূর্ণ সংখ্যা বা প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা একটি মূলদ সংখ্যা হবে। আবার সবগুলো স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যার মধ্যেও আছে। ওকে, পি বাই কিউ আকারে আমরা দেখতে পাচ্ছি 5/6, -3/2, এগুলো -3 যেহেতু পূর্ণ সংখ্যার মধ্যে আছে, সুতরাং -3/2 এটা মূলদ সংখ্যা হবে। 10/3 এটা মূলদ সংখ্যা হবে। দেখো এই 10/3 কে যদি তুমি মানে দশমিক ভগ্নাংশ আকারে নাও, এটা কি হবে? এটা হবে 3.333, এভাবে চলতে থাকবে, দ্যাট ইজ 3.3 পুনঃপুনিক। এটা কিন্তু 10/3 ভ্যালু, এটাও 10/3 যেহেতু একটি মূলদ সংখ্যা, এটাও একটি মূলদ সংখ্যাই হবে। অর্থাৎ দশমিক সংখ্যা যেগুলো, দশমিকের পরে যদি অঙ্ক শেষ না হয় কিন্তু একই অঙ্ক বারবার রিপিট করে, সেই ক্ষেত্রে এই নাম্বারগুলোকে আমরা মূলদ সংখ্যা বলবো। আবার দশমিকের পরে যদি অঙ্কগুলো শেষ হয়ে যায়, অর্থাৎ 1.25 শেষ, এটাও একটি মূলদ সংখ্যা। এটাকে যদি পি বাই কিউ আকারে লিখতে চাও তাহলে এটা খুব সহজ, নিচে 100 দিয়ে ভাগ করে তুমি দশমিক উঠিয়ে দিতে পারো, এরপর লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে এটা পি বাই কিউ আকারে এই কন্ডিশনগুলোতে আমরা পেয়ে যাব। অর্থাৎ এই নাম্বারগুলো মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার যে বিষয়টা মনে রাখবা, ভালো করে খেয়াল করো, যদি দশমিক দেওয়া থাকে, দশমিকের পরে একই নাম্বার যদি আসে বারবার, এটা আমরা মূলদ সংখ্যা বলবো। দশমিকের পরে অঙ্ক যদি শেষ হয়ে যায় তাহলে আমরা এটাকে মূলদ সংখ্যা বলবো। এগুলো মূলদ আকারেই আছে, প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা এরাও এক একটি মূলদ সংখ্যা, এরা থাকবে মূলদ সংখ্যায়। আর যে নাম্বারগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যে নাম্বারগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, সেইগুলোকে আমরা বলি অমূলদ সংখ্যা, অর্থাৎ যেটা মূলদ নয় সেটা অমূলদ। এবং পি এবং কিউ এর কন্ডিশনগুলো আগের মতোই আছে। অমূলদ সংখ্যার মধ্যে উদাহরণ হিসেবে আমরা আগে থেকেই জানি √2, √3, √5 এগুলো অমূলদ সংখ্যা। এই সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না।
এগুলোর যদি আমরা ভ্যালু বের করতে যাই, ক্যালকুলেটরে দেখবা যে এই টাইপের কোনো ভ্যালু আসবে যে একটা অঙ্ক দশমিক, তারপরে এই দশমিকের পরে ডিজিট গুলো শেষ হচ্ছে না, আবার এখানে যেমন একই ডিজিট বারবার আসছে, এরকম একই ডিজিট বারবার আসে না, আবৃত দশমিক না, অর্থাৎ পুনঃপুনিক দিয়ে লেখা যায় না কিন্তু এটা শেষও হয় না। এই টাইপের সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলা হবে। একটি অমূলদ সংখ্যা, এর যে মান সেটা হলো 2.71828, এভাবে চলতে থাকে আর কি। তো সেই হিসেবে একটি অমূলদ সংখ্যা। পাইয়ের ভ্যালু আমরা সবাই জানি। পাইয়ের ভ্যালু তোমরা একটা জানো 22/7। 22/7 হলো, এটা তো p/q আকারেই আছে, কিন্তু এটা পাইয়ের প্রকৃত মান নয়। পাইয়ের ভ্যালু 22/7, এটা পাইয়ের মানে পাইয়ের যে প্রকৃত মান তার খুব কাছাকাছি একটি মূলদ সংখ্যা। 22/7 এটা মূলদ সংখ্যা, কিন্তু পাই কিন্তু অমূলদ সংখ্যা, অর্থাৎ পাইয়ের ভ্যালু এক্স্যাক্টলি 22/7 না, এটা খুবই কাছাকাছি একটা সংখ্যা। দশমিকে আমরা জানি 3.1416, এরপরে চলতে থাকে আর কি। তো এখানে পাই একটি অমূলদ সংখ্যা, অনুরূপভাবে √5 এই টাইপের ভ্যালু আসবে, √3, √2 এগুলো সবই অমূলদ সংখ্যা। যে সংখ্যাগুলো দশমিক আকারে আছে এবং দশমিকের পরে অঙ্ক শেষ হয় না এবং পুনঃপুনিক দিয়েও লেখা যায় না, শুধুমাত্র সেই সংখ্যাগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলি। এই সংখ্যাগুলো এই জাতীয় হবে। তোমরা খেয়াল করো, এখানে 2, 3, 5 এরা প্রত্যেকেই কিন্তু 2, 3, 5 এরা প্রত্যেকেই কিন্তু মৌলিক সংখ্যা, অর্থাৎ যে কোনো মৌলিক সংখ্যার যে বর্গমূল, যে কোনো মৌলিক সংখ্যার বর্গমূল এরা প্রত্যেকেই অমূলদ সংখ্যা। তোমরা 9, 10-এ প্রমাণ করেছো যে √2 একটি অমূলদ সংখ্যা, √5 একটি অমূলদ সংখ্যা, এগুলো প্রমাণ করেছো। তো এখানে আমরা ইন্টারমিডিয়েটেও এটা দেখবো যে এই টাইপের প্রমাণ হয়তো মাঝে মাঝে পরীক্ষায় আসতে পারে। আমি একটা প্রশ্ন এখানে লিখেছি যে প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা। আমরা অধ্যায়ের শেষে এই প্রমাণগুলো দেখে নিব, তোমাদের হয়তো লাগবেও না, হয়তো তোমাদের আগে থেকেই পারো, তারপরে আমরা একটু প্র্যাকটিস করব। এই অমূলদ সংখ্যার পর যেটা এসেছে সেটা হলো বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যার সেট কোনগুলো? আমরা সকল মূলদ, দেখো সকল মূলদ সংখ্যা এবং সকল অমূলদ সংখ্যা, সকল মূলদ সংখ্যা এবং সকল অমূলদ সংখ্যা মিলে তৈরি হয় বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যার সেটকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এটা হলো মূলদ সংখ্যার সেট, এটা অমূলদ সংখ্যার সেট। সকল মূলদ এবং সকল অমূলদ সংখ্যা মিলে তৈরি হবে বাস্তব সংখ্যা। অথবা বাস্তব সংখ্যাকে আমরা অন্য আরেকভাবে বলতে পারি, এটা হলো সেটের মাধ্যমে বলা হলো যে মূলদ সংখ্যার সেট এবং অমূলদ সংখ্যার সেট মিলে তৈরি হবে বাস্তব সংখ্যার সেট। ছাড়া আরেকভাবে বলা যায় যে সংখ্যার বর্গ ধনাত্মক তাই বাস্তব সংখ্যা। সেটা আমরা যখন জটিল সংখ্যা নিয়ে আলোচনা করি তার সেই সময় এটা আমাদের কাজে লাগবে। বাট এখানে সেট আকারে যদি আমি বলি মূলদ এবং অমূলদ সংখ্যার সেট মিলে তৈরি হবে বাস্তব সংখ্যার সেট। এই হলো মোটামুটি বাস্তব সংখ্যার সেট এবং তার বিভিন্ন উপসেট। উপরের প্রত্যেকেই বাস্তব সংখ্যার সেটের উপসেট নিয়ে আলোচনা। আমার মনে হয় তোমরা সবাই এই বিষয়গুলো আগে থেকেই জানো। আর এখন একটু রিভিশন হলো, এখান থেকে এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। যেমন প্রশ্ন হতে পারে নিচের কোনটি মূলদ সংখ্যা? ক √5, খ পাই, এটা হলো পাই। গ 1.25351, ঘ 1.7982 ...
তো আমরা দেখব এখানে কোনটি মূলদ সংখ্যা। নেক্সট আরেকটা প্রশ্ন আসতে পারে, নিচের কোন সম্পর্কটি সঠিক? কতে আসলো স্বাভাবিক সংখ্যার সেট এরা পূর্ণ সংখ্যার সেটের উপসেট, পূর্ণ সংখ্যার সেট মূলদ সংখ্যার সেটের উপসেট, মূলদ সংখ্যার সেট বাস্তব সংখ্যার সেটের উপসেট। খ পূর্ণ সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যার সেটের উপসেট, এরা মূলদ সংখ্যার সেটের উপসেট, মূলদ সংখ্যা বাস্তব সংখ্যার সেটের উপসেট। গ স্বাভাবিক সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেটের উপসেট, পূর্ণ সংখ্যার সেট বাস্তব সংখ্যার সেটের উপসেট, বাস্তব সংখ্যার সেট মূলদ সংখ্যার উপসেট। ঘ স্বাভাবিক সংখ্যার সেট মূলদ সংখ্যার সেটের উপসেট, এটা পূর্ণ সংখ্যার সেটের উপসেট, এটা বাস্তব সংখ্যার উপসেট। তো এখানে আমরা এই প্রশ্নটি 2 নম্বর প্রশ্নের উত্তর এখানে যদি আমরা চিন্তা করি, দেখো সবচেয়ে ছোট সেটটাকে আমরা দেখছি স্বাভাবিক সংখ্যার সেট। প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যাই বাস্তব পূর্ণ সংখ্যার সেটের মধ্যে রয়েছে, 1 2 3 4 5 এর মধ্যে আছে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা যেহেতু পূর্ণ সংখ্যা, এই কারণে স্বাভাবিক সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেটের উপসেট। আবার সবগুলো পূর্ণ সংখ্যাকে দেখো মূলদ সংখ্যার মধ্যে ফেলা যায়, এদের প্রত্যেকের নিচে 1 দেওয়া যায়, যেন সব পূর্ণ সংখ্যা একটি মূলদ সংখ্যা। এই কারণে প্রত্যেকটা মূলদ সংখ্যা যেহেতু প্রত্যেকটা পূর্ণ সংখ্যা যেহেতু মূলদ সংখ্যা, প্রত্যেকটি পূর্ণ সংখ্যাই যেহেতু এক একটি মূলদ সংখ্যা, এই জন্য পূর্ণ সংখ্যার সেট মূলদ সংখ্যার সেটের উপসেট। আর বাস্তব সংখ্যা তৈরি হয় মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার সেট মিলে। এই কারণে সবগুলো মূলদ সংখ্যা বাস্তব সংখ্যার সেটের মধ্যে রয়েছে, এই জন্য মূলদ সংখ্যার সেট হবে বাস্তব সংখ্যার সেটের উপসেট। তো এই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সম্পর্ক ক এটা সঠিক, হয়তো অনেকেই পেরেছো। আর এখানে উদাহরণগুলো এক্সাম্পলগুলো দেখলেই বোঝা যায় এটা মূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা এবং এটা অমূলদ সংখ্যা, অর্থাৎ এইগুলো সঠিক। তোমরা হয়তো প্রত্যেকেই পেরেছো, এখানে মূলদ সংখ্যা হলো 1.351, এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। √5 অমূলদ সংখ্যা, পাই অমূলদ সংখ্যা, এটা দশমিকের পরে যেহেতু শেষ হয়নি এটা অমূলদ সংখ্যা। 2 নাম্বারটাও হয়তো পেরেছো। তো বাস্তব সংখ্যা সম্পর্কে আমরা এই আলোচনাগুলো আপাতত করলাম, আরো বেশ কিছু আলোচনা পরে আসবে। এরপরে বাস্তব সংখ্যার সাথে আমরা অসমতা সম্পর্কে সামান্য একটু জেনে নিই। অসমতার প্রতীকগুলো দেখো, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু। এরা এই চিহ্নগুলো সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো, তারপরেও আমি একটা জিনিস তোমাদের একটু বলে দেই, মনে রাখার সহজ উপায়, জানার পরেও জানা বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে। এই প্রতীকটার যে চিকন সাইডে থাকবে ছোট সংখ্যা, আর এটার যে মোটা সাইডে থাকবে বড় সংখ্যা, এটাই হলো অসমতা। তাহলে লেফট সাইডে বড় ছোট, এই পাশে ছোট বড় ইত্যাদি ইত্যাদি, এভাবে তোমরা দেখবা। এই অসমতার প্রতীকগুলো আমাদের গাণিতিক প্রক্রিয়ার কোন কোন অপারেশনের কারণে পরিবর্তিত হয় সেটা আমরা একটু দেখে নেই। যে কারণে অসমতার প্রতীক পরিবর্তিত হয়, যে কারণে অসমতার প্রতীক পরিবর্তিত হয়, আমরা যদি -1 দ্বারা গুণ বা ভাগ করি সেই ক্ষেত্রে অসমতা চেঞ্জ হয়ে যায়, এটা আমরা প্রত্যেকেই জানি। দেখো
আমরা দেখছি যে 5 ইজ গ্রেটার দ্যান 3, এটা আমরা প্রত্যেকেই জানি 5 বড় 3 ছোট। কিন্তু তুমি যদি মাইনাস দ্বারা গুণ করো, মাইনাস দিয়ে গুণ করলে এটা হবে -5 আর এটা হবে -3। তোমরা কি জানো যে -5 আর -3 এই দুইটার মধ্যে কোনটা বড়? নিশ্চয়ই -5 ছোট আর -3 বড়, এই কারণে অসমতার চিহ্নটা ঘুরে গেছে। নেক্সট, আমরা যদি সম্পর্কটাকে ব্যস্তকরণ করি তাহলেও অসমতা ঘুরে যায়। দেখো এখানে আমরা একটা এক্সাম্পল দেখছি, 2 লেস দ্যান 3, 2 3 চেয়ে ছোট। কিন্তু আমি যদি এই নাম্বারগুলোকে ব্যস্তকরণ করি, এই 2 হয়ে যাবে হাফ 1/2 আর 3 হয়ে যাবে 1/3। 2 লেস দ্যান 3, 2 3 চেয়ে ছোট, কিন্তু 2 থেকে যে হাফ পেয়েছি, হাফ হলো একটা জিনিসকে 2 ভাগ করে তার 1 ভাগ, আর 1/3 হলো ওই জিনিসটাকে 3 ভাগ করে যদি 1 ভাগ দেই, নিশ্চয়ই 2 ভাগের 1 ভাগ এটা 3 ভাগের 1 ভাগের চেয়ে বড় হবে। এখানে ছিল লেস দ্যান, আমি ব্যস্তকরণ করে আমরা দেখছি যে এই সংখ্যা দুইটির মধ্যে আমরা যদি অসমতার চিহ্ন বসাই তাহলে হাফ বড় 1/3 ছোট, বাট এখানে 2 ছোট আর 3 বড়। ব্যস্তকরণ করলে অসমতা ঘুরে যাচ্ছে। আমরা যদি দিক পরিবর্তন করি, এটা ভেরি সিম্পল, দিক পরিবর্তন করলে তো অসমতা ঘুরবেই। 4 লেস দ্যান 6, আমরা প্রত্যেকেই জানি 6 কে যদি বাম দিকে আনি, 4 কে যদি ডান দিকে নেই, তাহলেও সেই ক্ষেত্রে অসমতা ঘুরে যায়। এই বিষয়গুলো তোমরা আগে থেকে জানো, তবু আমি একটু পড়ে নিলাম। এরপর আমরা হয়তো মূল আলোচনা একাদশ শ্রেণীতে বা ইন্টারমিডিয়েটে যে বিষয়গুলো নিয়ে আমরা বাস্তব সংখ্যার জন্য বিশেষভাবে পড়ালেখা করব, পরীক্ষায় আসতে পারে, এই টাইপের কিছু আলোচনায় আমরা যাব। আরটিএস তাবাসসুম, ভালো আছো? ঝিলিক, আমার কথা কি শোনা যায় নাকি যায় না? একটু রেসপন্স করো। আরটিএস, ওকে, আমরা নেক্সট পড়ার দিকে যাই। খুব ইম্পর্টেন্ট টপিক, পরবর্তীতে খুব ইম্পর্টেন্ট টপিক যেটা, এটা হলো বাস্তব সংখ্যার পরম মান। বাস্তব সংখ্যার পরম মান, বাস্তব সংখ্যার পরম মান মানে হলো মডুলাস, যেটা তোমরা আগে থেকেই জানো। তোমরা প্রত্যেকেই জানো যে মডুলাস অফ 3 ইকুয়াল টু 3, আর মডুলাস অফ -3 দিস অলসো ইকুয়াল টু 3। কিন্তু তোমরা আমাকে বলো যে মডুলাস অফ a ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, ভালো করে তোমরা একটু খেয়াল করো, এই জায়গাটা একটু খেয়াল করার বিষয় আছে। কেউ কেউ হয়তো লিখেছো মডুলাস অফ a ইকুয়াল টু a। লক্ষ্য করো, মডুলাস অফ a ইকুয়াল টু a লিখেছো। আমি যদি বলি যে a ইকুয়াল টু -3, আমি এর একটা ভ্যালু দিলাম, এর ভ্যালু কি দিলাম? -3। যদি মডুলাস অফ a ইকুয়াল টু a হয় আর এর ভ্যালু হয় -3, তাহলে মডুলাস অফ a, এটা হলো a,
মডুলাস অফ এ ইকুয়াল টু এ। এটা কি ঠিক হলো? modulus of a equal to a. If a equal to -3, then modulus of -3 equal to -3. অর্থাৎ modulus of a equal to a এটা বলাটা ঠিক হচ্ছে না। এই দুইটা ঠিক আছে, এইটা ঠিক নাই। এইটা ঠিক না থাকার কারণ হলো এই এর ভ্যালু এ কি পজিটিভ না এ নেগেটিভ সেটা আমরা জানি না। আমরা জানি এটা পজিটিভ, ধনাত্মক সংখ্যার পরম মান ধনাত্মক, ঋণাত্মক সংখ্যার পরম মানও ধনাত্মক, ঠিক আছে। কিন্তু এটা যেহেতু ধনাত্মক বা ঋণাত্মক জানি না, এই কারণে এটাকে এইভাবে বলা যায় না। তো এটাকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করি। তোমার যদি প্রশ্ন এমন হয় যে বাস্তব সংখ্যার পরম মান কি, তাহলে তুমি কি উত্তর দিবা? প্রশ্ন আসলো যে বাস্তব সংখ্যার পরম মান কি? তো সেই ক্ষেত্রে উত্তরটা এইভাবে আসবে যে x belongs to r হলে, x belongs to r হলে অর্থাৎ x যদি একটি বাস্তব সংখ্যা হয়, তাহলে x এর যে পরম মান, x এর পরম মান কি বলবো? আবার x বলবো নাকি? একবার a বলেছিলাম, সেটা কি সঠিক ছিল? মডুলাস অফ a ইকুয়াল টু a, এটা কি সঠিক ছিল? আবার মডুলাস অফ x কি x বলবা? না, ভুল হবে। মডুলাস অফ x এর দুইটা ভ্যালু হবে। মডুলাস অফ x এর ভ্যালু হবে দুইটা। মডুলাস অফ x এর ভ্যালু যদি দুইটা হয়, এই দুইটা ভ্যালুকে একসঙ্গে লেখার সিস্টেম কি? দুইটা ভ্যালুকে একসঙ্গে লেখার সিস্টেম হলো সমান চিহ্ন দিয়ে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব। মডুলাস অফ x এর প্রথম মানটা আমরা বলতে পারি x, মডুলাস অফ x ইকুয়াল টু x। এটা সব সময়ই হবে না, এটা শুধুমাত্র তখনই হবে যখন x এর ভ্যালু 0 সমান বা তার চেয়ে বড়। যেমন আমি যদি এখানে এর নেগেটিভ ভ্যালু না দিয়ে পজিটিভ ভ্যালু দিতাম, ইফ a ইকুয়াল টু 3, তখন মডুলাস অফ a ইকুয়াল টু a অনুযায়ী মডুলাস অফ, দেখো মডুলাস অফ a ইকুয়াল টু a, মডুলাস অফ 3 ইকুয়াল টু 3, এটা ঠিক ছিল। অর্থাৎ এই সম্পর্কটা শুধুমাত্র পজিটিভ নাম্বারের জন্য প্রযোজ্য। যদি এর ভ্যালু পজিটিভ হয় তাহলে মডুলাস অফ a ইকুয়াল টু a, মডুলাস অফ 3 ইকুয়াল টু 3, ইট ইজ ওকে। বাট যদি এর ভ্যালু নেগেটিভ হয় তখন কিন্তু মডুলাস অফ a ইজ ইকুয়াল টু a, এটা ঠিক নয়। এখন সেই কথাটাই এখানে বলা হচ্ছে, যদি এই x এর ভ্যালু ঋণাত্মক হয় তাহলে মডুলাস অফ x ইকুয়াল টু -x। মডুলাস অফ x এর ভ্যালু -x যখন x এর ভ্যালু লেস দ্যান 0। মডুলাস অফ x এর দুইটা ভ্যালু হবে, মডুলাস অফ x ইকুয়াল টু x হবে যখন x লেস দ্যান গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, মডুলাস অফ x হবে -x যখন x লেস দ্যান 0। তাহলে সেই ক্ষেত্রে মডুলাস অফ a ইকুয়াল টু -a হবে যদি এর ভ্যালু নেগেটিভ হয়, এর ঋণাত্মক মানের জন্য। তাহলে সেই ক্ষেত্রে মডুলাস অফ 3, দেখো এর ভ্যালু হলো -3, মডুলাস অফ a ইকুয়াল টু -a, তাহলে মডুলাস অফ -3 ইকুয়াল টু মাইনাস, আর এর ভ্যালু হলো -3, দিস ইকুয়াল টু +3। ওকে, এইভাবে ঠিক আছে। তাহলে এটাই হলো বাস্তব সংখ্যার পরম মানের সংজ্ঞা। তোমার যদি প্রশ্ন হয় বাস্তব সংখ্যার পরম মান কি, তোমরা এইভাবে বলবা x belongs to r হলে মডুলাস অফ x ইকুয়াল টু x যখন x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0,
আর মডুলাস অফ x ইকুয়াল টু মাইনাস এক্স যখন x লেস দেন 0। তো এই বিষয়টা নিয়ে আমরা কিছু প্র্যাকটিস করতে পারি। তোমাদের এসি আহমেদের বইয়ের 1 নম্বরে যে ধরনের অঙ্ক আছে, ওয়ান পয়েন্ট ওয়ানের 1 নম্বর প্রশ্নে কিছু অঙ্ক আছে, অনুরূপ অঙ্ক আমি করছি। মান নির্ণয় করো, 1 নম্বর অঙ্ক। সাপোজ 7 minus 3 মডুলাস মাইনাস 4 minus 8 মডুলাস তার মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ অঙ্ক, নিজেরাই পারবা। আমি একটু এই সূত্রটা প্র্যাকটিস করছি অঙ্কের ভেতর দিয়ে। সেভেন মাইনাস 3 minus 4 minus 8 মডুলাস। আমরা এই হিসাবটুকু আগে করে নিতে পারি। বাইরে একটা মডুলাস আছে, 7 minus 3 হলো 4 মডুলাস, 4 minus 8 হলো -4, এটার মডুলাস। ওকে, মডুলাস 4 ইকুয়াল টু 4, মডুলাস x ইকুয়াল টু x। যখন এই x এর ভ্যালু 0-র চেয়ে বড় তখন মডুলাস x ইকুয়াল টু x, এই অনুযায়ী। আর এই জায়গাটা দেখো, এই মাইনাসটা দিলাম এখানে, তারপরে মডুলাস অফ -4। এখানে আমরা কি করেছিলাম দেখেছ? মডুলাস অফ -3 ইকুয়াল টু -3, মডুলাস অফ -3 ইকুয়াল টু -3, দিস ইকুয়াল টু 3। সেই অনুযায়ী -4 অর্থাৎ সরাসরি +4 লিখতে পারো, বা -4 এভাবেও তুমি লিখতে পারো। যেহেতু দুইটা মাইনাস হয়ে গেছে, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করো। 4 তিনটা মাইনাসের জন্য -4, 0, 0-র পরম মান 0। তোমরা এই লাইন থেকে এই লাইনেও আসতে পারো, সরাসরি এখান থেকে এখানেও আসতে পারবা, এটাও করতে পারবা। এই টাইপের অঙ্ক আছে 1 নম্বরে, এগুলো তোমরা সবাই পারবা আমি আশা করছি। প্রত্যেকেই বাসায় প্র্যাকটিস করবা। এই ধরনের অঙ্ক তোমরা নিজেরা বানিয়ে নিয়েও করতে পারবা, আবার বইতে আছে সেগুলোও করতে পারবা। আশা করি সবাই সবগুলো পারবা। নেক্সট, এই বাস্তব সংখ্যার পরম মানের যে সংজ্ঞাটা আমরা দেখলাম, এই সংজ্ঞা ব্যবহার করে আরেক ধরনের অঙ্ক আমরা দেখব। এটা এস.ইউ আহমেদের বইয়ের 1.1-এর 20 নম্বরে এই টাইপের অঙ্ক আছে, এই ধরনের অঙ্ক আছে। প্রশ্নটা কি? প্রশ্ন হলো সমাধান করো ও সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। টু এক্স minus 3 মডুলাস গ্রেটার দেন 1। এই যে এখানে একটা অসমতা দেয়া আছে, এই অসমতা থেকে x এর ভ্যালু বের করতে হবে। x এর ভ্যালু বের করাকেই বলা হচ্ছে সমাধান করো। x এর মান কিরকম হলে 2x minus 3 এর পরম মান 1 এর চেয়ে বড় হবে, এই হলো প্রশ্ন। এই প্রশ্নটা যদি থাকে তুমি কিভাবে সমাধান করবা? তুমি যদি এই সংজ্ঞাটা ব্যবহার করে করতে চাও, সেই ক্ষেত্রে এই অসমতাটাকে তুলে নাও, ভালো করে দেখো। 2x minus 3 মডুলাস গ্রেটার দেন 1, এটা দেয়া আছে 1 নম্বরে। নাম্বার দিয়ে দাও একটা। এখন তুমি লক্ষ্য করো, তুমি আবারও ভালো করে লক্ষ্য করো, তুমি মডুলাস অফ 3 কে 3 লিখেছো, ভেরি গুড। মডুলাস অফ -3 কে 3 লিখেছো, কিন্তু মডুলাস অফ a কে তুমি a লিখতে গিয়ে কি ভুল করে ফেলেছো, তাই না? এটা করা যাবে না। যখন তোমার অজানা সংখ্যা থাকবে, তুমি যখন জানো না যে এইটা নেগেটিভ না এটা পজিটিভ, তখন তোমাকে কিন্তু এই সংখ্যা ব্যবহার করতে হবে।
এই প্লাস এবং মাইনাস এই দুইটার জন্য দুই ধরনের ভ্যালু আসবে। এক্স এর ভ্যালু পজিটিভ হলে মডুলাস অফ এক্স ইকুয়াল টু এক্স, আর নেগেটিভ হলে মডুলাস অফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স। এই দুইটাই তোমাকে এখানে ব্যবহার করতে হবে। এই দুইটাকে কিভাবে ব্যবহার করবা, এখানে যেভাবে বলা আছে সংজ্ঞায়, দেখো তুমি এখান থেকে শুরু করো। যখন এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, এক্স মানে তোমার এই জায়গাটা আর কি, এখানে 2x - 3 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হলে, অর্থাৎ তুমি এই কথাটা বললা 1 নং হতে পাই। দেখো 1 নং হতে পাই, 1 নম্বরে একটা পরম মান চিহ্ন আছে। এখন এই পরম মানের কন্ডিশন কি হবে, যদি 2x - 3 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয়, তাহলে এখানে বলা হচ্ছে যদি x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয়, মডুলাস অফ x ইকুয়াল টু x হবে। মডুলাস অফ x ইকুয়াল টু x, তাহলে মডুলাস অফ 2x - 3 ইকুয়াল টু 2x - 3, মডুলাস অফ 2x - 3 ইকুয়াল টু 2x - 3। আর বাকিটুকু আলাদা অংশ গ্রেটার দ্যান 1, এখানে যা আছে তাই হবে, এটা আলাদা পার্ট। জাস্ট এখানে আমরা মডুলাসের হিসাবটা এখানে দেখে নিলাম। এরপরের হিসাব সবাই জানো, 3 রাইট সাইডে প্লাস হয়ে যাবে, 1 + 3, 2x গ্রেটার দ্যান 4, therefore x গ্রেটার দ্যান 4/2, বা সরাসরি এই 2 লেখো 2 দিয়ে ভাগ করে। এটা একটা অপশন, এটা আমরা রাখছি 2 নম্বরে। আমরা একটা হিসাব করলাম, আমাদের কিন্তু আরো একটা হিসাব বাকি আছে, অর্থাৎ 2x - 3 এটা যদি লেস দ্যান 0 হয়, তাহলে মডুলাস অফ x ইকুয়াল টু -x, এই বিষয়টা আমাদের এখানে ইন্ডিকেট করতে হবে। আবার 2x - 3 লেস দ্যান যদি 0, সরি এখানে আমি যে ভুলটা করেছি, এই ভুলটা আমরা পরীক্ষার খাতায় দেখতে পাই যে 1 নং হতে পাই। একটু খেয়াল করেন, এইখানে একটা ভুল করে ফেলেছি আমি। ভুলটা কেমন, আমি এই অপশনটা লিখছি, এখানে জাস্ট শুধু x, আমি এখানে দিয়েছি মডুলাস। এটা কি ঠিক? ঠিক না, এখানে মডুলাস নাই। আমি এটা লিখছি x লেস দ্যান 0 হলে মডুলাস অফ x ইকুয়াল টু x, তাহলে এখানে হবে জাস্ট 2x - 3 লেস দ্যান 0 হলে 1 নম্বরে যে মডুলাস 2x - 3 আছে সেইটার সমান কি হবে, যেহেতু মডুলাস অফ x ইকুয়াল টু -x, তাহলে মডুলাস 2x - 3 ইকুয়াল টু -2x - 3, -2x - 3 এইটুকু হিসাব। আর বাকিটুকু যে গ্রেটার দ্যান 1 এটা ঠিক থাকবে, এরপরে আছে গ্রেটার দ্যান 1। দেখো x লেস দ্যান 0 হলে মডুলাস অফ x ইকুয়াল টু -x, সেই অনুযায়ী 2x - 3 লেস দ্যান 0 হলে 1 নম্বরে মডুলাস 2x - 3 ছিল, দিস ইকুয়াল টু -2x - 3 গ্রেটার দ্যান 1। সব ঠিক আছে মনে হয়। এখান থেকে x এর ভ্যালু বের করতে চাই, এই মাইনাসকে যদি সরাতে চাও তাহলে আরেকটা -1 দিয়ে উভয় পক্ষকে গুণ করতে হবে। এখানে যদি -1 দিয়ে গুণ করো তাহলে কি হবে, এটা প্লাস হয়ে যাবে 2x - 3, এই গ্রেটার দ্যানটা কি হয়ে যাবে, লেস দ্যান, গ্রেটার দ্যানটা হয়ে যাচ্ছে লেস দ্যান, আর 1 হয়ে যাচ্ছে -1, -1 দিয়ে গুণ করেছি এই মাইনাসকে সরানোর জন্য। 2x 3 কে রাইট সাইডে সরাও, -1 -3 হয়ে যাবে +3, 2x লেস দ্যান 2, therefore x লেস দ্যান 1। এটাকে তুমি দাও 3 নাম্বার। আমরা কিন্তু এই দুইটা অপশনই পাচ্ছি এখানে, x গ্রেটার দ্যান 0 হলে, লেস দ্যান 0 হলে। এখানে আমাদের x এর জায়গায় 2x - 3 ছিল, সেটাকে আমরা মডুলাসের মধ্যে লিখেছিলাম, এটার উপরে হিসাব করলাম। নেক্সট, এই যে 2 এবং 3 এ আমরা x সম্পর্কে ইনফরমেশন পেয়েছি,
এখানে আমরা পেয়েছি এক্স এর ভ্যালু 2 এর চেয়ে বড়, আর এখানে পেয়েছি এক্স এর ভ্যালু 1 এর চেয়ে ছোট। এই দুইটাকে একসঙ্গে আমরা সমাধান সেটের মধ্যে লিখব। নির্ণেয় সমাধান সেট S equal to x belongs to R such that, এখানে তুমি দেখতে পাচ্ছ যে x less than 1, x এর ভ্যালু 1 এর চেয়ে কম, অথবা লিখতে হবে এখানে, অথবা এইখানে আমার আছে x greater than 2, x greater than 2। এই হলো সমাধান সেট। আমাদের সমাধান হয়ে গেল। এবার আমরা সংখ্যা রেখায় এটা দেখব, যে সমাধান সেটটাকে সংখ্যা রেখায় যদি আমরা দেখি, সংখ্যা রেখার মাঝখানে থাকে 0, -1, -2, -3, এগুলো তোমরা আগে থেকেই জানো। 1, 2, 3, 4, রাইট সাইডে ইনফিনিটি পর্যন্ত। তো আমরা যে সমাধান সেটটা পেয়েছি সেই সমাধান সেটে ভ্যালু দেখো এখানে 1 আছে, তাহলে তুমি 1 কে আগে মার্ক করবা এই 1 এর জন্য, আর এখানে আছে 2, তুমি 2 কে মার্ক করবা, এভাবে দুইটা গোল করবা। এরপরে বলা হচ্ছে x এর ভ্যালু 1 এর চেয়ে কম, x এর ভ্যালু 1 এর চেয়ে কম হলে এটা লেফট সাইডে, আর এখানে বলা হচ্ছে x এর ভ্যালু 2 এর চেয়ে বেশি, 2 এর চেয়ে বেশি হলে এটা রাইট সাইডে। এই হলো আমাদের সংখ্যা রেখা। তো সংখ্যা রেখাটাও হয়তো তোমরা আগে থেকেই পারো, আজকের সম্পূর্ণ ক্লাসটাই আমার মনে হয় 19-এ তোমরা এগুলো করেছো, তবু আমরা একটু আলোচনা করলাম। এখানে আরেকটা জিনিস আমি একটু বলে দেই, যদি এখানে x less than or equal to 1 হতো, সেই ক্ষেত্রে আমি এখানে 1 কে গোল করে দিতাম। যদি এখানে সমান চিহ্ন থাকে তাহলে বৃত্তটা ভরাট হবে, আর সমান চিহ্ন না থাকলে বৃত্তটা খালি থাকবে। তো তোমরা এই ধরনের অঙ্ক কিছু নিজেরা তৈরি করে বাসায় প্র্যাকটিস করতে পারো। আমি দুইটা হোমওয়ার্ক দিয়ে দিতে পারি, যে মান নির্ণয় করো মডুলাস 3 - 6 মডুলাস -7 মডুলাস 1 -8, 1 নাম্বার। 2 নাম্বার, সমাধান করো ও সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। 5x - 1 মডুলাস greater than or equal to 3। তো বন্ধুরা সবাই ভালো থেকো, বাসায় লেখাপড়া করবা এই ছুটির মধ্যে। যখন সরকার লকডাউন তুলে নিবে, তোমরা বাইরে বের হতে পারবে, তখন তো আর বাসায় বসে থাকতে ভালো লাগবে না। অনেকদিন পরে বাইরে বের হওয়ার সুযোগ পেলে সবাই তো সারাদিন রাত ভরে বাইরে হাঁটাহাঁটি করবা, ঘোরাঘুরি করবা, বন্ধুদের সাথে আড্ডা দিবা। কিন্তু যদি তুমি এখন তোমার পড়ালেখাকে একটু এগিয়ে রাখো, তাহলে তোমার তখন বন্ধুদের সাথে আড্ডা দিতে বা ঘুরে বেড়াতে ভালো লাগবে। আর যদি এখন পড়ালেখা তোমার জমে থাকে, তাহলে ওই সময় মনে হবে যে পড়ালেখা আছে, বাসায় যাই, ভালো লাগছে না, একটু এনজয় করতে পারবা না। তো সেই ক্ষেত্রে যারা এই সময়টাকে কাজে লাগাবে তারা পরে একটু ভালো করবে, আর যারা সময়টাকে কাজে লাগাতে পারবে না তারা পরবর্তীতে খুব একটা বেশি উপভোগ করতে পারবে না লকডাউনের পরে। আজ এই পর্যন্তই, পরের ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।